ক্লাস 10-এর সকল স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আবার ক্লাস শুরু করছি। অভিযোজনের চ্যাপ্টারের পার্ট 3 আমি এর আগে করিয়েছি। তোমরা সময় পেলে ওগুলো দেখে নেবে। একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টের কিন্তু লিঙ্ক রয়েছে, ফলে পুরনোগুলো যদি না জানা থাকে তাহলে পরের পার্টগুলোতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্যই আগে আমি এটা বলে দিচ্ছি। আজকে পার্ট 4, একটু ব্ল্যাকবোর্ডের দিকে ফলো করো। পার্ট 4-এ আমি তিনটে জিনিস আলোচনা করব। তিনটে জিনিস আলোচনা করব। একটা হচ্ছে উটের জল ক্ষয় সহনের অভিযোজন। উটের উপরে একটা অংশ আলোচনা করব। উট মরু অঞ্চলে বসবাস করে, তাদের জল যাতে কম পরিমাণে অপচয় করতে হয় তার জন্য উটের কি কি অভিযোজন ঘটেছে সেটা আমি আলোচনা করব। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন আলোচনা করব। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন, এটা আচরণগত অভিযোজন। আর মৌমাছির একটা আচরণগত অভিযোজন রয়েছে, বার্তা প্রদান। মৌমাছি এর আচরণগত অভিযোজন হিসাবে বার্তা প্রদান, কিভাবে শ্রমিক মৌমাছিরা তার মৌচাকের অন্য মৌমাছিদেরকে জানায়, প্রদান করে, সেটা আমি আলোচনা করব। এই তিনটে অংশ আমি আলোচনা করব, তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই তিনটে অংশ আলোচনার মাধ্যমে আমাদের অভিযোজনের চ্যাপ্টারটা শেষ হবে। চলে আসে উটের জল ক্ষয় সহনের অভিযোজন। উট মরু অঞ্চলে বসবাস করে, এদের জল অপচয় যাতে খুব কম হয় তার জন্য বেশ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য এদের এসে গেছে। যেমন দেহ ত্বক দিয়ে একটা পয়েন্টস হতে পারে। এদের যে দেহ ত্বক থাকে সেই দেহ ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা অতি নগণ্য থাকে, ফলে ঘাম ক্ষরণ খুব কম হয় না বললেই চলে। এছাড়া ত্বক খুব পুরু হয় এবং ত্বক ঘন রোম দ্বারা আবৃত থাকে। এর ফলে এদের ঘর্মক্ষরণ কম হয়, ত্বকের মাধ্যমে জলের অপচয় রোধ হয়। এই ত্বক দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে হবে, ত্বকের মাধ্যমে কিছুটা পরিমাণ জল তো বাষ্পাকারে বেরিয়ে যায়, আমরা এটা জানি, যাকে আমরা ইনসেন্সিবল পার্সপিরেশন বলে থাকি। অতীন্দ্রিয় বাষ্পীভবন। আমাদের ত্বকের মাধ্যমে কিন্তু সবসময় কিছু না কিছু পরিমাণ জল বাষ্পাকারে বেরিয়ে যায়, উটের ক্ষেত্রে সেটা কিন্তু বেরোতে পারে না। এছাড়াও এদের ঘর্মগ্রন্থির সংখ্যা অতি নগণ্য, ঘামক্ষরণ নর্মালি এদের হয় না, হলে তার পরিমাণ খুব কম। এইভাবে এরা জলের অপচয় রোধ করে। আরেকটা পয়েন্টসে চলে আসবো। উটের ক্ষেত্রে এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে। এরা একবারে অন্তত মিনিমাম 35 লিটার মতো জল পান করে নিতে পারে। ফলে ওই জলটা ওরা অন্তত 10 ঘন্টা মতো আরো নতুন করে জল পান না করেও ওই জলের সাহায্যে কিন্তু ওরা বেঁচে থাকতে পারে। প্রায় 35 লিটার মতো জল একবারে এরা পান করে নিতে পারে, এটা একটু মাথায় রাখবে। 35 লিটার মতন মোরলেস
জল পান করে নেয়, ওয়াটার স্যাক থাকে পাকস্থলীতে একবারে। এই জলটা তাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে এবং বিপাকীয় কাজে লেগে যায়। এই অধিক পরিমাণে জল পানের মাধ্যমেও এরা নিজেদের দেহে জলের একদিকে যেমন ভারসাম্য বজায় রাখতে পারে, অন্যদিকে তেমনি আবার জল ক্ষয়রোধ করতে পারে। নেক্সট চলে যাব কুজ। উটের পিঠে একটা অথবা দুটো কুচ থাকতে পারে। আমাদের দেশে যে উটগুলো থাকে তাদের পিঠে একটা কুচ থাকে, আর ব্যাকটিয়ান উট আছে তাদের দুটো করে কুচ থাকতে পারে। কুজের মধ্যে ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। কুজের মধ্যে কিন্তু কখনো জল জমা থাকে না, এটা একটু মাথায় রাখবে। অনেকের ভুল ধারণা যে উটের কুজের মধ্যে জল জমা থাকে। জল জমা থাকে না, ফ্যাট জমা থাকে, ওটা সঞ্চিত খাদ্য। ওই 10 দিন জল না পান করেও কিন্তু উট ওই কুজের ফ্যাটের জারণ ঘটিয়ে যে শক্তি তৈরি করে, সেই সঙ্গে সঙ্গে জলও তৈরি করে। এই শক্তিটা তাদের বিপাকীয় কাজে ব্যবহার হয়। অন্যদিকে যে জল তৈরি হয় ফ্যাট জারণের ফলে, সেই জল দিয়েও কিন্তু উট তার দেহের বেশ কিছু শারীরবৃত্তীয় কাজে ওই জলের মাধ্যমে জলের চাহিদা মেটায়। কিন্তু কখনোই মাথায় রাখবে, কখনোই কিন্তু উটের কুজে জল জমা থাকে না। অনেক বইতে লেখা থাকে উটের কুজের মধ্যে জল জমা থাকে। জল জমা থাকে না, চর্বি জমা থাকে। সেই চর্বি জারণ ঘটিয়ে এরা একদিকে কিছুটা জল পায়, অপরদিকে প্রচুর এনার্জি পায়। সেই এনার্জিটা ওরা ব্যবহার করে, আর কিছুটা ওই জলের মাধ্যমে নিজের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। এরপরে চলে যাব এদের এই উটের যে পরিপাক না রেচনতন্ত্র থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য অঙ্গ হলো কিডনি। কিডনির যে নেফ্রন, সে নেফ্রনের যে হেনলির লুপ বলে অংশটা থাকে, সেই হেনলির লুপের দৈর্ঘ্য খুব বেশি বড় হয়। ফলে এদের গ্লোমেরুলাস দ্বারা যে পরিশ্রুত তরল তৈরি হয়, তার পরিশ্রুত তরল থেকে ম্যাক্সিমাম পরিমাণে জল হেনলির লুপ দ্বারা শোষিত হয়ে রক্তে চলে যায়। ফলে এরা ঘন মূত্র ত্যাগ করে। এদের মূত্র অধিক ঘন হয় এবং মূত্রের পরিমাণ খুবই কম। এর মাধ্যমে কিছুটা এরা জল অপচয় রোধ করতে পারে। এছাড়া মলের মাধ্যমে এদের জল সেইভাবে নির্গত হয় না, এরা শুষ্ক মল ত্যাগ করে। এর মাধ্যমেও এরা জলের অপচয় রোধ করতে পারে। এমন কিছু পয়েন্টস একটু মাথায় রাখবে। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলবো, পরীক্ষায় খুব আসে, মানে উটের লোহিত রক্তকণিকা কিভাবে উটের লোহিত রক্তকণিকা উটকে মরু অঞ্চলের ওই শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে, অর্থাৎ অভিযোজনে, জল ক্ষয় সহনের অভিযোজনে আরবিসির ভূমিকা। এদের আরবিসি গুলো ডিম্বাকার হয়ে থাকে। এদের আরবিসি গুলো ডিম্বাকার প্রকৃতির হয়ে থাকে। আরবিসি লোহিত রক্তকণিকা, উটের লোহিত রক্তকণিকা গুলো ডিম্বাকার প্রকৃতির হয়ে থাকে। ডিম্বাকার প্রকৃতির হয়ে থাকে। এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। মাথায় রাখবে যে স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এটাই নরমালি নিয়ম। নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। এদের লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এই লোহিত কণিকাগুলো ডিম্বাকার হয় এবং আকারে খুব ক্ষুদ্র। এরা 240 ভাগ প্রসারিত হতে পারে। নর্মালি এমনি আমাদের স্তন্যপায়ী প্রাণীদের
রক্তের যে আরবিসি থাকে সে 150% প্রসারিত হতে পারে, এদের ক্ষেত্রে 240 প্রসারিত হতে পারে। এই প্রসারিত হওয়ার ফলে হওয়ার ধর্মটাকে থাকার জন্য এরা পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকার মধ্যে জল থাকতে পারে এবং অত্যাধিক অবিশ্রবণ জনিত চাপ ও লোহিত কণিকা সহ্য করতে পারে, ফলে ফেটে যায় না। লোহিত কণিকাগুলো খুব ছোট হয় এবং রক্তজালকের প্রাচীর ভেদ করে এরা দেহের বিভিন্ন অংশে জল সরবরাহ করতে পারে। এই লোহিত কণিকার অভিযোজনগত বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখতে হবে, পরীক্ষায় খুব আসে। নেক্সট চলে যাব যে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন, শিম্পাঞ্জি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখেছো বিভিন্ন জিওগ্রাফিক্যাল চ্যানেলে অথবা ডিসকভারি চ্যানেলে। এছাড়াও হচ্ছে আমাদের যদি ক্যালকাটা চিড়িয়াখানাতে জুতে যদি আলিপুর জুতে যাওয়া যায় সেখানেও দেখে রাখতে পারো। এদের আচরণের কিছু অভিযোজন রয়েছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। শিম্পাঞ্জির যে আচরণগত অভিযোজন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অভিযোজন হচ্ছে উই পোকা সংগ্রহ। উই পোকা সংগ্রহ, উই পোকা সংগ্রহ, উই পোকা সংগ্রহ হচ্ছে একটা উল্লেখযোগ্য অভিযোজন। এরা কি করে, গাছের শক্ত সরু ডালগুলোকে নিয়ে নেয়, ভেঙে নিয়ে সেই সরু ডালের পাতাগুলোকে এরা ছিঁড়ে ফেলে, পাতাগুলোকে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে সরু লাঠি তৈরি করে। সেইটা উই পোকার ঢিপি, উই পোকার ঢিপি, উই পোকার যে ঢিপি, ঢিপিতে এই লাঠিটা প্রবেশ করিয়ে দেয়। উই পোকার ঢিপিতে লাঠিটা প্রবেশ করিয়ে দেয়। ওই লাঠির গায়ে সেলুলোজ নামক অংশ থাকে, আমরা জানি কাঠে সেলুলোজ থাকে। ওই সেলুলোজ দ্বারা আকৃষ্ট হয়ে উই পোকা ওই সরু লাঠির গায়ে কিছুটা আটকে যায় খাদ্যের লোভে, এবং লাঠি বেয়ে বেয়ে উই পোকাগুলো বাইরে বেরিয়ে আসে গর্ত থেকে, ওই ঢিপির গর্ত থেকে বেরিয়ে আসে এবং সেগুলোকে ধরে ওরা সংগ্রহ করে। এমনকি এই লাঠিটা ঢুকিয়ে দিয়ে আবার যদি বের করে নেয় তাহলেও ওই ঢিপির যে গর্ত তৈরি হলো, ফুটোটা তৈরি হলো, তা দিয়ে উই পোকা বেরিয়ে আসে এবং সেটা ধরে ধরে ওরা খায়। এই উই পোকা সংগ্রহ করা এদের একটা বিশেষ আচরণগত অভিযোজন, এটা একটু মাথায় রাখতে হবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে খুব উল্লেখযোগ্য, বাদাম ভাঙা। আইভরি কোস্টের ফরেস্টে 5 রকমের বাদাম পাওয়া যায়। ওই ফরেস্টে পর্যাপ্ত পরিমাণে অসংখ্য শিম্পাঞ্জি কিন্তু বসবাস করে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছেন যে ওই শিম্পাঞ্জিগুলো গাছের কাঠগুলোকে নিয়ে হাতুড়ির মতো অঙ্গ তৈরি করে, আবার কিছু কিছু কাঠ নিয়ে ওরা তক্তার মতো অংশ তৈরি করে, তাকে আমরা নেহাই বলে থাকি। ওই নেহাইয়ের উপরে বাদামগুলোকে রেখে দিয়ে শক্ত হাতুড়ি, কাঠ দিয়ে তৈরি যে হাতুড়িটা তৈরি করলো অথবা পাথর দিয়ে হাতুড়ি তৈরি করে ওটাকে ভাঙে। এই মানে বাদামের খোলা ভাঙা একটা বিশেষ আচরণগত অভিযোজনের মধ্যে পড়ে। মাধ্যমিক পরীক্ষায় আসে উই পোকা বাদামের খোলাগুলোকে কিভাবে ভাঙে, মানে হাতুড়ির মতো অংশ দিয়ে ভাঙে। সে হাতুড়িগুলো কাঠ দিয়ে তৈরি করতে পারে অথবা পাথর দিয়ে তৈরি করতে পারে।
আর ওরা ওই কাঠগুলো নিয়ে আহ, পটাতন হিসাবে ব্যবহার করে। পটাতন পটাতন হিসাবে ব্যবহার করা হয়। পটাতনের পরে রেখে দিয়ে বাদামগুলোকে ওই হাতুড়ি দিয়ে ভাঙে, পটাতনটাকে নেহাই বলা হয়। এই যে বাদামের খোলা ভাঙা একটা আচরণগত অভিযোজন, উই পোকা সংগ্রহ করা একটা আচরণগত অভিযোজন, ভেষজ উদ্ভিদ ব্যবহার করে বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া এদের একটা আচরণগত অভিযোজন। এরা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে অনেক রকমের ভেষজ উদ্ভিদ থাকে। সেই ভেষজ উদ্ভিদগুলো প্রয়োজন মতো অসুখ বিসুখে ওরা ব্যবহার করে সেই অসুখের হাত থেকে রক্ষা পায়। ওরা বুঝতে পারে যে পেট খারাপ হলে কি ধরনের গাছের কোন অংশ ব্যবহার করতে হবে, জ্বর মতো হলে কোন গাছের কোন অংশটা ব্যবহার করতে হবে, বমি বমি ভাব হলে বা বমি হলে কোন গাছের কোন অংশটা ব্যবহার করতে হবে, গায়ে যদি চুলকানি জাতীয় কোনো রোগ হয় বা অসুখ হয় বা ঘা তৈরি হয় তাহলে কোন জাতীয় গাছের পাতাগুলো বা তার কোন অংশ ব্যবহার করতে হবে, এটা কিন্তু ওরা ভালো মতো জানে। আমাদের গ্রামগঞ্জের দিকেও কিন্তু অনেকে জানে সর্দি কাশি হলে বাসকের পাতার রস খেলে সেরে যায়, তুলসী পাতার রস খেলে সেরে যায়। আবার জ্বর টর হলে শিউলি গাছের পাতার রস বের করে খেতে দেওয়া হয়, তাতে নাকি জ্বর কমে যায়। এমন টোটকা কিন্তু গ্রামগঞ্জের দিকেও আছে। আবার পেটে যদি কৃমি জাতীয় কোনো প্রাণীর আবির্ভাব দেখা দেয় তাহলে কালমেঘের পাতা রস খেতে বলে। এমন কিন্তু আমরাও কিন্তু গ্রামের দিকে জানি যে এই খেলে, এই ভেষজ উদ্ভিদের এই অংশটা খেলে, এইভাবে খেলে আমাদের অমুক অসুখটা অনেকটা সেরে যায়। হ্যাঁ, এই আয়ুর্বেদিক মানে তো সবই তো ভেষজ, তা এটা একটু মাথায় রাখবে। এছাড়া এই যে তিনটে আমি বললাম, বাদাম ভাঙা, ভেষজ উদ্ভিদের ব্যবহার করে রোগ নিরাময় আর বাদামের খোলা ভাঙা, এই তিনটে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এছাড়া আরেকটা স্বভাব এদের মধ্যে দেখা যায়, তোমরা একাধিক লেখকের বই যদি ঘাটাঘাটি করো একটু দেখতে পাবে এরা কি করে, গাছের বড় বড় পাতাগুলোকে সংগ্রহ করে চিবিয়ে ছিবড়ে তৈরি করে। ওরা কিন্তু পাতাগুলো খায় না, ছিবড়ে ওই পাতাগুলো নিয়ে স্পঞ্জের মতো অংশ তৈরি করে। স্পঞ্জের মতো অংশগুলো তৈরি করে ওটা জলের মধ্যে দিয়ে চুবিয়ে নেয়, জলে ভিজে যায়। স্পঞ্জ তো জলের মধ্যে দিলে জল শুষে নেয়, সেই জল ওরা ব্যবহার করে নিজের তেষ্টা মেটায়। এটাও একটা কিন্তু জল পান করার স্বভাব। এটা নর্মালি আমি দেখেছি অধিকাংশ বইতে থাকে না, কোনো কোনো বইতে পাওয়া যায়। আমরা যখন তোমাদের পড়াই আমাদের অনেক রেফারেন্স বই ঘাটাঘাটি করতে হয়। আশা করি এই পয়েন্টসগুলো, আমি 4টে পয়েন্টস এখানে উল্লেখ করলাম, প্রথম 3টে অবশ্যই মাথায় রাখবে। বাদামের খোলা ভাঙা, উই পোকা সংগ্রহ আর ভেষজ উদ্ভিদ ব্যবহার করে রোগ নিরাময়, এই 3টে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। নেক্সট চলে যাই মৌমাছি, আচরণগত অভিযোজন। মৌমাছির আচরণগত অভিযোজন। মৌমাছি সামাজিক পতঙ্গ, তোমরা খুব ভালো মতো জানো। মৌমাছির আচরণগত অভিযোজন তোমাদের পড়তে হবে। সংক্ষেপে বলা হয় বার্তা প্রদান। একটা মৌচাকে 3 রকমের মৌমাছি থাকে, এটা তোমরা সবাই ভালো মতো জানো। কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি, আর পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছি। এই শ্রমিক মৌমাছিগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। শ্রমিক মৌমাছির মধ্যে 2টো দল আছে। এক দল মানে বার্তা প্রদান করে এবং নাচের মাধ্যমে মৌচাকের অন্য শ্রমিক মৌমাছিগুলোকে কোন জায়গায় মধুর সন্ধান আছে, ফুলের মিষ্টি রস রয়েছে, সেইটা প্রদান করে, তার বার্তাটা প্রদান করে নাচের মাধ্যমে। এগুলোকে বলা হয় স্কাউট। আর স্কাউটের ওই নৃত্য দেখে
অন্য শ্রমিক মৌমাছিরা উদ্দীপিত হয় এবং তারা আনন্দিত হয়ে উত্তেজিত হয়ে পড়ে, আনন্দিত হয়ে ওরা মধু সংগ্রহের জন্য চাক থেকে বেরিয়ে পড়ে। বিশেষ করে মৌচাকের বাইরের দিকটা, পরিধির দিকে যে শ্রমিক মৌমাছিগুলো থাকে তারা কিন্তু আগে মধুর সন্ধানে বের হয়। এই মৌমাছির নাচ বা মৌ নৃত্য দু রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় ওয়াগেল ড্যান্স বা ওয়াকটেল ড্যান্স। মনে রাখবে, ওয়াগেল ড্যান্স আন্দোলন নৃত্য বলা হয়, আন্দোলন নৃত্য, আন্দোলন আন্দোলন নাচ। আরেকটাকে বলা হয় রাউন্ড ড্যান্স বা সার্কুলার ড্যান্স, চক্রাকার বা বৃত্তাকার নৃত্য। দেখো এখানে ওয়াগেল ড্যান্স বা ওয়াগাল ড্যান্স লিখেছি আমি, চক্রাকার নৃত্য, এটা সার্কুলার ড্যান্স। দু রকমের নৃত্য প্রদর্শন করে। যখন মৌচাক থেকে মানে খাদ্যের উৎসের দূরত্ব 150, আনুমানিক 150-এর মধ্যে হয়, 150-এর মধ্যে থাকে, যখন মানে 100 থেকে 150-এর মধ্যে বা 150-এর উপরেও সামান্য হতে পারে। এক একটা বইতে এক এক রকম লেখা থাকে, তোমরা 150 শব্দটা ব্যবহার করবে। মৌচাক থেকে যখন খাদ্যের উৎসের দূরত্ব 150 মিটার মতো হয়, তখন ওই কিছু সংখ্যক শ্রমিক মৌমাছি মৌচাকের কাছে এসে এক বিশেষ ধরনের মানে মহড়া দেখায়, অর্থাৎ নাচ দেখায়। তাকে আমরা বলি ওয়াগেল ডান্স বা ওয়াকটেল ডান্স, আন্দোলন নৃত্য। এরা মৌচাকের কাছে এসে মৌচাকের অন্য শ্রমিক মৌমাছি গুলোকে আকৃষ্ট করার জন্য, জানান দেবার জন্য কি করে, ওরা এসে মানে মৌচাকের পাশে ওরা 360 ডিগ্রিতে একবার ডান দিক থেকে ঘুরে আবার নিচের দিকে উপরে চলে আসে, আবার বাদিক থেকে ঘুরে আবার ঠিক পূর্বের মতোই উপরের দিকে চলে আসে। ফলে টোটাল ওদের যে মানে ড্যান্সিং এর যে ওয়ে বা রাস্তাটা, সেটা ইংরাজি 8 অক্ষরের মতো দেখতে হয়, বাংলা 4, ইংরাজি 8 অক্ষরের মতো দেখতে হয়। আর মৌমাছিটা একদম ওই উল্লম্ব তলে সরলরেখা বরাবর অবস্থান করে। এটা একটা অর্ধাংশ, এটা একটা অর্ধাংশ, দুটো অর্ধাংশ মিলে একটা ইংরেজি 8 অক্ষরের মতো অংশ তৈরি হয়। 8 অক্ষর। এরকম একটা অংশ থাকবে, আবার এরকম একটা অংশ থাকবে। ইংরেজি 8, বাংলাতে আমরা 4 বলছি। এই ধরনের একটা অংশ তৈরি হয়। এখানে মৌমাছিটা অবস্থান করে, মৌমাছিটা এখানে অবস্থান করে। এখানে আমি ছবিতে দেখিয়েছি। ওয়াগেল ডান্স, এরা পেটটাকে আন্দোলিত করে আর ডানা দিয়ে গুনগুন করে আওয়াজ তৈরি করে। এই আন্দোলন দ্বারা এবং ডানার মাধ্যমে যে গুনগুন আওয়াজ, তাদের আকৃষ্ট হয় অন্য শ্রমিক মৌমাছিরা, যাদেরকে বলা হয় ফোরেজার। ফোরেজার, ফোরেজার, ফোরেজার কিন্তু স্কাউট না। স্কাউটরা কিন্তু এই নাচগুলো বা নৃত্যটা প্রদর্শন করে, আর ফোরেজার যারা থাকে তারা কিন্তু উদ্দীপিত হয় এবং তারা ওই মধুর সন্ধানে, ফুলের মিষ্টি রস সন্ধানের জন্য ফুলের দিকে উড়ে যায়। রাউন্ড ডান্সটা কি? রাউন্ড ডান্সটা মোটামুটি 100 মিটার দূরত্বের মধ্যে, এটা 75 বলতে পারো, 65 বলতে পারো, মোরাললেস 100 মিটার দূরত্বের মধ্যে যখন খাদ্যের সন্ধান পায়, তখন মৌচাকে ফিরে এসে ওরা চক্রাকার ওয়েতে বা চক্রাকার পথে নৃত্য করতে থাকে। এটাকে বলা হয় রাউন্ড ডান্স বা চক্রাকার নৃত্য বা সার্কুলার ডান্সও বলা হয়। এই দু রকমের নৃত্য প্রদর্শন করে কিন্তু স্কাউটেরা। কিন্তু ফোরেজার যারা, তারা কিন্তু মধু সংগ্রহ করার জন্য সেই উৎসতে মানে সেই জায়গায় চলে যায়। এর সঙ্গে সূর্যের একটা অবস্থান
অবশ্যই যুক্ত থাকে। সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে এরা নৃত্য প্রদর্শন করে এবং সেই নৃত্য প্রদর্শনের ভঙ্গি দেখে শ্রমিক মৌমাছির দল অর্থাৎ ফ্রেজার যাদের বলা হচ্ছে, তারা মধু সংগ্রহের জন্য মানে মিষ্টি রস সংগ্রহের জন্য নির্দিষ্ট উৎসের দিকে অগ্রসর হয় বা উড়ে যায়। এই হলো টোটাল তোমাদের অভিযোজনের শেষের দিকে যে তিনটে অংশ আমি আলোচনা করব সেটা আজকে করলাম। তোমরা এই অংশগুলো বাড়িতে ভালো করে দেখো, পরীক্ষায় খুব এগুলো আসে। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের স্কুলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, সেখানে প্রশ্ন রাখবে। প্রশ্নগুলো অবশ্যই যেন সিলেবাস কেন্দ্রিক হয়। যেগুলো আমাদের মাধ্যমিক সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো আমি ইউটিউবের মাধ্যমে উত্তর দিয়ে দেব। এখন দিচ্ছি না, কয়েকটা চ্যাপ্টার প্রায় শেষ হয়ে যাক, আর একটা চ্যাপ্টার আমাদের রইল। ওদিকে গমনের চ্যাপ্টারটা একটু বাকি আছে, আমি ওর গমনের চ্যাপ্টারটা একটু পড়াবো। প্রাণীর গমন ওটা আমি পড়াইনি, ক্লাসে হয়তো কোনো কোনো স্যার পড়িয়েছিলেন লকডাউন হওয়ার আগে। যা হোক, আর দুটো চ্যাপ্টার বাকি আছে আমার তরফ থেকে আলোচনা করতে। একটা প্রাণীদের গমন, আর একদম শেষ চ্যাপ্টার যেটা পরিবেশের সম্পদ এবং জীববৈচিত্র্য এবং তাদের সংরক্ষণ। সকলে খুব ভালো থেকো। আজ এখানে শেষ করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।